প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের প্রয়াণের পর প্রণব মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, রাওয়ের সবচেয়ে বড় কৃতিত্ব কী বলে আপনার মনে হয়? প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, মনমোহন সিংহকে আবিষ্কার। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর পরে মনমোহনই দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী পদে ছিলেন। 2004 থেকে 2014, একটানা 10 বছর। তাছাড়া 1991 থেকে 1996 পর্যন্ত নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। সামলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভায় বিরোধী দলনেতার পদও। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রাম থেকে তার জীবনের যাত্রা শুরু। দেশভাগের পর পরিবারের সঙ্গে শরণার্থী হয়ে চলে আসেন ভারতে। কৃতী ছাত্র, নামী শিক্ষক, উচ্চ পদে নানা চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে আসা, সব মিলিয়ে মনমোহনের জীবন এক চমকপ্রদ উত্থানের কাহিনী। তবে মনমোহন সিংহ নামটা দেশ তথা বিশ্বের সামনে সজোরে এসে পড়ে 1991 সালে, তিনি দেশের অর্থমন্ত্রী হওয়ার পরে। রাওয়ের জমানায় অর্থমন্ত্রী হিসাবে দেশের আর্থিক সংস্কার কর্মসূচির সঙ্গে একাকার হয়ে গিয়েছে মনমোহনের নাম। অর্থনীতির সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরোদস্তুর সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে বেসরকারি পুঁজি, ক্ষেত্র বিশেষে বিদেশি পুঁজিকেও জায়গা করে দেওয়ার রাস্তা তৈরি করেছিলেন মনমোহনই। 5 বছর অর্থমন্ত্রী থাকাকালীন তুমুল বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। একদিকে প্রবল নিন্দা আর প্রতিবাদ, অন্যদিকে দুহাত তুলে প্রশংসা আর সমর্থন। ঘটনাচক্রে মনমোহন দেশের অর্থমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে দুই মহাশক্তিধর আমেরিকা আর সোভিয়েত রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময় ভারত সোভিয়েত বন্ধু হিসাবে পরিচিত ছিল। দ্বিপাক্ষিক বন্ধুত্বের এই ভরকেন্দ্রে প্রথম বদলাতে শুরু করে অর্থমন্ত্রী হিসাবে মনমোহনের একের পর এক নীতি বা সিদ্ধান্তের হাত ধরে। নতুনভাবে দানা বাঁধতে শুরু করে ভারত আর আমেরিকার সম্পর্ক। 1947 থেকে 1999 পর্যন্ত 52 বছরে মাত্র 3 জন আমেরিকান প্রেসিডেন্টস ভারত সফরে এসেছেন, কিন্তু পরের 22 বছরে ভারত সফর করেছেন আমেরিকার 4 জন প্রেসিডেন্ট। বিল ক্লিন্টন 2000 সালে এদেশে আসেন। এরপর তার প্রত্যেক উত্তরসূরি এসেছেন ভারতে। বারাক ওবামাও এসেছেন দুবার। অর্থমন্ত্রী মনমোহনের নীতি সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে বামপন্থীদের, আবার সেই বামেদের সমর্থনেই কিন্তু 2004 সালে প্রধানমন্ত্রী হন তিনি। তবে সেই মধুচন্দ্রিমার প্রথম ইউপিএ সরকারে শেষ পর্যন্ত টেকেনি। 2008 সালে ভারত আমেরিকা পরমাণু চুক্তির বিরোধিতা করে বামেরা। বামেদের হুঁশিয়ারি উপেক্ষা করে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি সয়ে সিদ্ধান্তে অবিচল থাকে মনমোহন। তার সরকারের ওপর থেকে বামেরা সমর্থন তুলে নেয়, যদিও আস্থা ভোটে জিতে টিকে যায় তার সরকার। নরম বা দুর্বল, মনমোহনের এই কঠোর সিদ্ধান্ত দেশ কিন্তু একাধিকভাবে প্রত্যক্ষ করেছে। দ্বিতীয় ইউপিএ সরকারের শরিক তৃণমূলের সমর্থন প্রত্যাহারের পরেও খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির দরজা খোলার সিদ্ধান্তে অবিচল থেকেছেন তিনি। প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এমন বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। বিজেপি নেতৃত্ব তার মিতভাষী স্বভাবকে কটাক্ষ করে বারবার মৌনী মোহন বা দুর্বল প্রধানমন্ত্রী বললেও দেশি বিদেশি সংবাদমাধ্যমের কাছে তিনি হয়ে উঠেছিলেন সিং ইজ কিং। আর্থিক সংস্কারের পাশাপাশি গরিব জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়টিও মনমোহনের নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। 100 দিনের কাজের প্রকল্পে তার সরকারেরই অবদান। ভারতের ইতিহাসে মনমোহন একমাত্রই প্রধানমন্ত্রী যিনি আগে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন। 2014 লোকসভা নির্বাচনে 5 মাস আগে জানিয়ে দিয়েছিলেন ভোটের ফল যাই হোক না কেন তিনি আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না। মনমোহনের ব্যক্তিগত সততা ও নিষ্ঠা নিয়ে কোনো দিন প্রশ্ন তোলার সুযোগ পায়নি বিরোধীরা, কিন্তু তার জমানায় 2G স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস, কয়লা, কপ্টার, আস্থা ঘুষ, আদর্শ আবাসন দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগকে হাতিয়ার করে দানা বেঁধেছে লোকপালের দাবিতে আন্দোলন। আন্না হাজারে সেই অরাজনৈতিক আন্দোলনকে সিঁড়ি করে আম আদমি পার্টির মতো দলের উত্থান এবং প্রতিষ্ঠা হয়েছে নাগরিক সমাজে। পরবর্তীকালে 2G বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে খারিজ করেছে আদালত, কিন্তু ততদিনে রাজনৈতিকভাবে বড় ক্ষতি হয়ে গিয়েছে কংগ্রেসের। রাজনৈতিক জীবনে মিস্টার ক্লিন হিসাবে পরিচিত মনমোহনকে সম্ভবত ব্যক্তিগত স্তরে সবচেয়ে বেশি আক্রমণ করেছিল রেস কোর্স রোডে
তারই উত্তরসূরি নরেন্দ্র দামোদর দাস মোদী। 2016 রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতা বিতর্কের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী তার পূর্বসূরিকে নিশানা করে বলেন, ডক্টর সাহেবের থেকে অনেক কিছু শেখার আছে। এত কেলেঙ্কারির একটি দাগও তার গায়ে লাগেনি। বর্ষাতি পরে কী করে স্নান করতে হয় তা ডক্টর সাহেব জানেন। এরপর 2017 গুজরাটে বিধানসভায় ভোট প্রচারে মোদীর অভিযোগ করেছিলেন, বিজেপিকে হারাতে মণিশঙ্কর আইয়ারের বাড়িতে পাকিস্তানের লোকেদের সঙ্গে বৈঠক করেছেন মনমোহন। তবে অনেকে বলে থাকেন বিজেপি বা অন্য বিরোধীরা নয়, মনমোহনকে সবচেয়ে বড় হেনস্থা করেছে তার দল কংগ্রেসই। 2013 সালে কংগ্রেসে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেছিলেন, সাজাপ্রাপ্ত জনপ্রতিনিধিদের পদে রাখার ব্যাপার কেন্দ্রীয় সরকারের যে অর্ডিন্যান্স জারি করেছে সেটা একেবারে ফালতু, ওটা এখনই ছিঁড়ে ফেলা উচিত বলেন এবং সর্বসমক্ষে ইশতেহার ছিঁড়েও ফেলেন রাহুল। ঘটনাচক্রে সেই সময় কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তিনি তখন বিদেশ সফরে, কিন্তু স্বভাবসিদ্ধ শিষ্টাচার বোধের নজির রেখেই রাহুলের মন্তব্যের জবাব দেননি সর্দার, যেমন কখনো জবাব দেননি মোদির ব্যক্তিগত আক্রমণেরও। আক্ষরিক অর্থেই নীল পাগড়ির সর্দারজি ছিলেন লাস্ট অফ দ্য মোহিকানস। তার জীবনাবসানে ভারত হারালো এক বিরল ভদ্র, শিক্ষিত এবং নম্র রাজনীতিককে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।